সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। অনেকদিন পর ভৌতিক স্টেশন নিয়ে এসেছে এক নতুন ভৌতিক গল্প। শুরু হচ্ছে আজকের গল্প। আজকের গল্পের নাম প্রতিহিংসা। গল্পের লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। এই কাহিনী এতদিন কাউকে বলিনি। জানতাম বড়দের বলে কোনো লাভ নেই, তারা একটি বর্ণও বিশ্বাস করবে না। সবকিছু তারা যুক্তির কোষ্ঠী পাথরে বিচার করতে চায়। কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেগুলো ঠিক যুক্তি নির্ভর নয়, তাই তাদের ব্যাখ্যা করাও সম্ভব নয়। আমরা তাদের বলি অলৌকিক ঘটনা, কারণ পৃথিবীতে সচরাচর যা ঘটে বা ঘটতে পারে সেই মাপকাঠিতে এই কাহিনীর বিচার চলে না। এমন এক অলৌকিক ঘটনা আমার জীবনেও ঘটেছিল। কাজকর্মের অবকাশে সে কাহিনী মনে পড়লে এখনো চমকে উঠি। মাঝরাতে স্বপ্নের মধ্যে দিয়ে দেখি মাঝে মাঝে তারই যেন ছায়া। ঘুম ভেঙে বিছানার উপর উঠে বসি। রাতটুকু প্রায় আতঙ্কগ্রস্ত হয়েই কাটাতে হয়। আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা। আমি তখন লোচনপুর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। এক ইতিহাস ছাড়া অন্য সব বিষয়গুলোর মোটামুটি ভালোই ছিলাম, অঙ্কে বিশেষ ভালো। তবে অনেক চেষ্টা করেও ইতিহাসের সাল তারিখগুলো কিছুতেই কণ্ঠস্থ করতে পারতাম না। মুঘল আর পাঠান বাদশাহের নামগুলো কেমন যেন গোলমাল হয়ে যেত। সতীদাহ প্রথা বোধ হয় পেন্টিং না ডালহাউসি কার যে অক্ষয় কীর্তি, সেটা মাথা চুলকে চুল উঠিয়ে ফেললেও মনে পড়তো না। ফলে ইতিহাসের পরীক্ষার দিন আমার অবস্থা রীতিমতো সঙ্গীন হয়ে দাঁড়াতো। বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে যতগুলো মন্দির পড়তো সবগুলোতে মাথা ঠোকাতাম। এমনকি রাস্তার দুপাশের বড় সাইজের পাথর নুড়িও বাদ দিত না। আমার সঙ্গে পড়তো পশুপতি সামন্ত, ইয়া জাঁতরেল চেহারা, ঠিক যেন অমাবস্যাকেও হার মানে এমন গায়ের রং। ছেলেবেলায় তার মা বাবা দুজনেই মারা গিয়েছিল। থাকতো দূর সম্পর্কের এক পিসির কাছে। সেখানে তার লাঞ্ছনা গঞ্জনার অন্ত ছিল না। এই পশুপতি অন্য সব বিষয়ে যুদ্ধ করতে পারত না, কিন্তু ইতিহাসে একেবারে নাম করা ছাত্র। ইতিহাসের শিক্ষক নিবারণ বাবু তার ভক্তের তারিফ না করে পারত না। আমরা যখন এক পানিপথের যুদ্ধে আধমরা হবার উপক্রম হয়েছি, পশুপতি তখন সমস্ত প্রশ্নপত্রের উত্তর দিয়ে পরীক্ষার হল থেকে বীর বিক্রমে বেরিয়ে যাচ্ছে। কিন্তু অঙ্কে পশুপতি সামন্তের অবস্থা কাহিল। সোজা সোজা অঙ্কগুলো কষতেও সে যেন হিমশিম খেয়ে যেত। একটা বানর চর্বি মাখানো বাঁশে ঘন্টায় 2 ফিট উঠছে আর নামছে 1 ফিট। 22 ফিট বাঁশে উঠতে তার কত দেরি হবে? এমন একটা নিরীহ প্রশ্নে পশুপতির মুখটা এমন হয়ে থাকতো, মনে হতো তার অবস্থা ওই বানর বর্গর চেয়েও মারাত্মক। গরমের ছুটিতে সকাল থেকে রাত পর্যন্ত পশুপতি অঙ্কের পর অঙ্ক কষে গেছে। গোটা 2 খাতা প্রায় শেষ, তবে তাতেও সে বিশেষ সুবিধা করে উঠতে পারত না। বেচারি নিজেই বলতো, না ভাই, আমার দ্বারা অঙ্ক হবে না, এ অঙ্ক কিছুতেই আমার মাথায় ঢুকবে না। আমাদের আমলে প্রাইভেট টিউটার রাখার কোনো রেওয়াজ ছিল না। তবুও আমরা পশুপতিকে বলেছিলাম একটা ভালো দেখে অঙ্কের মাস্টার যাতে সে বাড়িতে রাখে। তবে পশুপতি এ কথার কোনো উত্তর দেয়নি। ছলো ছলো চোখে আমাদের দিকে চেয়েছিল। তার মনের ব্যথাটা বুঝতে আমাদের অসুবিধে হয়নি। পিসি কোনো রকমে বাড়িতে ঠাঁই দিয়েছে তাকে। দুবেলা দুমুঠো ভাত আর সাধারণ জামা কাপড়ের বদলে তাকে দিয়ে রাজ্যের সমস্ত কাজ করিয়ে নেয়। ছুটির দিন আমরা দেখেছি
পশুপতি বসে বসে বেড়া বাঁধছে। এরপর প্রাইভেট টিউটরের বাড়তি খরচের কথা বললে পিসি তাকে বাড়ি থেকে তাড়িয়েই দেবে। তবে মনে মনে আমি কিন্তু পশুপতিকে একটু হিংসেই করতাম, কারণ যে ইতিহাসের লবণাক্ত সমুদ্রে আমি হাবুডুবু খাই, কুল পর্যন্ত পাই না, সেই ইতিহাসের তারিখগুলো আমার কাছে হুলের সামিল বলে মনে হয়। তা পশুপতি এমনভাবে হাওড়ে যায় যেন তা অতি সাধারণ ব্যাপার। আর একটা কারণও অবশ্য ছিল। আমি আশা করেছিলাম পশুপতি আমায় অনুরোধ করবে। আমি অঙ্কে ভালো, মাঝে মাঝে তাকে অঙ্কের ব্যাপারে একটু যাতে সাহায্য করে দিই। কিন্তু কই, পশুপতি তো এ বিষয়ে কোনোদিন একটা কথাও বলেনি। অনুরোধ তো অনেক দূরের কথা। আমরা ক্লাসে সব শুধু 48 জন ছেলে, তার মধ্যে টেস্টে পাশ করলাম 40 জন, পশুপতিও একজন। তবে অঙ্কে সে পাশ করেনি, কিন্তু হেডমাস্টারের হাতে পায়ে ধরে ফাইনালে বসার অনুমতি পেল। প্রতিশ্রুতি দিল মাঝখানের সময়টা সব ছেড়ে সে শুধু অঙ্ক করবে। আমার অবস্থা ঠিক বিপরীত। ইতিহাসে ফেল করলাম না বটে, তবে কোনো রকমে কান ঘেঁষে বেরিয়ে গেলাম। একেবারে টলমলে অবস্থা। তাই আমিও ঠিক করলাম ছুটির বেশ সময়টুকু শুধু ইতিহাসেই নিয়োজিত করব। প্রবেশিকা পরীক্ষা হতো শহরে, বিবিগঞ্জে, আমাদের গ্রাম থেকে 4 মাইল দূরে। বাবার এক আলাপি উকিল ছিল সেই শহরে। আমি পরীক্ষার আগের দিন সেখানে গিয়ে উঠলাম। ক্লাসের অন্য ছেলেরা কে কোথায় উঠেছিল খোঁজ রাখিনি। তখন খোঁজ রাখার মতো মনের অবস্থাও আমার ছিল না। পরীক্ষার হলে সকলের সঙ্গে দেখা হলো। ইংরেজি বাংলা দুটো পরীক্ষা বেশ নির্বিবাদেই কাটল। পশুপতির সিট পড়েছে ঠিক আমার সিটের পিছনে। তৃতীয় দিন অঙ্ক। হলে ঢোকবার মুখেই পশুপতির সঙ্গে আমার দেখা হয়ে গেল, এক্কেবারে সামনাসামনি। দেখলাম কপালে আধুলি সাইজের টিপ, পকেট ফুলের বোঝায় আর বেলপাতায় ভর্তি। এত রকম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েও পশুপতির মুখে কিন্তু নির্ভীক ভাবটা ফুটে ওঠেনি। তার দুটি চোখে ঠিক যেন বিষণ্ণ বিপদের ছায়া। পরীক্ষা আরম্ভ হলো। 4টি অঙ্ক শেষ করে 5 নম্বর অঙ্কটা শুরু করেছি, হঠাৎ চেয়ারটা নড়ে উঠল। পিছনে পশুপতি। ভাবলাম পা সরাতে গিয়ে চেয়ারে হয়তো লেগে গিয়েছে। আবার পরীক্ষার খাতায় মন দিলাম। আবার নড়ে উঠল চেয়ার। আর চোখে পিছনে দেখতেই কানে ফিস ফিস করে শব্দ এলো, অঙ্কগুলো দেখা না, আমি তো একটাও পারছি না। গোটা দিনের গার্ড অবশ্য এধারে ওধারে ছিলেন, তবে তারা খুব কড়া বলে মনে হলো না। দুজন তো হাতে খোলা বই নিয়ে পাইচারি করছেন। ছাত্রদের দিকে নয়, তাদের নজর বইয়ের পাতায়। আর একজন একেবারে কোণের দিকে দাঁড়িয়ে আছেন। আমি যদি একপাশে একটু সরে বসি, আমার খাতা দেখে অঙ্কগুলো টুকে নিতে পশুপতির কোনো অসুবিধে হবে না। তাছাড়া সব টুকবার তো দরকার নেই, গোটা 4-5 অঙ্ক টুকে নিলেই যথেষ্ট, পাস নাম্বার হয়ে যাবে। কিন্তু আমি নিজেই শরীরটা দিয়ে খাতাটা যেন আরো ঢেকে বসলাম, যাতে কোনো দিকে কোনো ফাঁক না থাকে। পশুপতি আমার কষা একটা অঙ্কও যেন দেখতে না পায়। মনকে বোঝালাম দুর্নীতির প্রশ্রয় দেওয়া কিছুতেই উচিত নয়, ধরা পড়লে দুজনেরই সর্বনাশ। অবশ্য এই নীতি কথার আড়ালে আমার মনের হিংসেটাই প্রকট হয়ে উঠেছিল। পশুপতি আমার পিছনে, কাজেই ইতিহাসের দিন তার কাছ থেকে বিশেষ সাহায্য পাবো এমন ভরসা কম। তাছাড়া নিতান্ত বেখাপ্পা প্রশ্ন যদি না আসে, তাহলে ইতিহাসে হয়তো কোনো রকমে আমি পাশ করে যেতে পারি। কিন্তু পশুপতির খোদক্তি দেখে মনে হচ্ছে
সে একটা অঙ্ক শেষ পর্যন্ত পড়ে উঠতে পারবে না। আমার চেয়ারটা আরও বার কয়েক নড়ে উঠল। পশুপতির করুণ অনুনয়ের সুর আমার কানে এলো। আমি কিন্তু অনড় অটল। দেখলাম সময় শেষ হবার আধ ঘন্টা আগে পশুপতি অঙ্কের খাতা জমা দিয়ে টলতে টলতে বাইরে চলে এলো। পরের দিন ইতিহাস, আমার অগ্নি পরীক্ষার দিন, তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করে ইতিহাসের বইগুলো নিয়ে বসলাম। না না, দরকার হলে অনেক রাত অবধি পড়ব, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। কিন্তু যখন পড়তে লাগলাম মনে হলো না, বিশেষ সুবিধা তো করতে পারছি না। মোগল সম্রাটদের ছুঁচালো দাড়িগুলো যেন সর্বাঙ্গে ফুটতে লাগলো। আগে বাবর না আকবর কিছুতেই মনে করে উঠতে পারলাম না। দৃঢ় বিশ্বাস হয়ে গেল হর্ষবর্ধনের বাপের নাম গোবর্ধন। ফরাসিদের পীঠস্থান ফরাসডাঙ্গা কি পটলডাঙ্গার কাছে কিনা সেটা নিয়েও বেশ চিন্তিত হয়ে পড়লাম। আসল কথা, একই ইতিহাসের জ্ঞান খুব গভীর নয়, তার উপর আসন্ন বিপদের উত্তেজনা। সব মিলে যে এতদিনে কষ্ট করে কণ্ঠস্থ করেছিলাম তা প্রায় সব বেমালুম ওলটপালট হয়ে গেল। সর্বনাশ, একেবারে মাথায় হাত দিয়ে বসলাম। ইতিমধ্যে হঠাৎ খুট করে শব্দ। দরজার দিকে চেয়ে আমি চমকে উঠলাম। চৌকাঠের ওপর পশুপতি, সেই কপালে সিঁদুরের ফোঁটা, পকেট ভর্তি ফুল, বেলপাতা। একে রে তুই? চলে এলাম, তোকে একটা গোপনীয় খবর দেওয়ার আছে। গোপনীয় খবর? প্রশ্ন করতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল, রাত 9টা বাজার সঙ্গে সঙ্গে উকিলবাবুদের গেট বন্ধ হয়ে যায় না? বাইরে থেকে লোক ঢোকার তো কোনো উপায় নেই। পশুপতি, তুই ঢুকলি কি করে? গেটের কাছে চাকর দাঁড়িয়েছিল একটা, ওর কথা বলতে গেট খুলে দিল। কথা বলতে বলতে পশুপতি এগিয়ে এসে আমার তক্তপোষের উপর বসল। আসলে আমি তো এই শহরে চেনা জানা কাউকেই জানি না, তাই এখানে এক চায়ের দোকানের পিছনে চারপাই পেতে আশ্রয় নিয়েছি। একটু আগে সেখানে দুজন শিক্ষক এসেছিলেন, তাদের মধ্যে একজন সম্ভবত আমাদের ইতিহাসের প্রশ্নপত্র করেছেন। চায়ের দোকানে বসে তারা সেই বিষয়েই আলোচনা করছিলেন। আমি পার্টিশনের আড়াল থেকে বসে বসে সব শুনেছি। কথা শুনে আমি প্রায় উত্তেজনায় আনন্দে টান হয়ে বসলাম। বলিস কি? আমি প্রশ্নগুলো বলছি, তুই লিখে নে। তোর কথাই আগে মনে পড়লো। তাছাড়া তোকে বাড়িতে ঢুকতে দেখেছি, তাই তোর আস্তানা চিনি, তাই ছুটে আগে তোর কাছেই এলাম। সেই মুহূর্তে পশুপতির এত কথা আমার কানে গেল না। আমি কাগজ পেন্সিল নিয়ে একেবারে তৈরি। হাতে সময় কম, প্রশ্নগুলো জানতে পারলে সারা রাত ধরে একবার চেষ্টা করব। পশুপতি বলল, লেখ অশোকের রাজ্য প্রণালী, তারপর আকবর ও ঔরঙ্গজেবের তুলনামূলক সমালোচনা, মোগল সাম্রাজ্যের পতন, শিবাজির সাম্রাজ্য বিস্তার কাহিনী, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। ব্যাস, এই কটাই আমি শুনতে পেয়েছি। পশুপতি বলল। আমি উৎসাহে চেঁচিয়ে উঠলাম, আরে যথেষ্ট যথেষ্ট, এই কটা ঠিক মতো লিখতে পারলে পাশ করে যাব নিশ্চয়ই। যাক, পাশ করার ভাবনাটা গেল, হয়তো ভালো নম্বরও পেয়ে যেতে পারি। এতক্ষণ পরে পশুপতির জন্য আমার একটু মায়া হলো। বেচারিকে কয়েকটা অঙ্ক দেখালেই সে হয়তো পরীক্ষাটা ভালো দিতে পারত। যতই হোক, ইতিহাসের প্রশ্ন জানতে পেরে ছুটে আগে তো আমার কাছেই এসেছে। জিজ্ঞাসা করলাম, পশুপতি, তোর অঙ্ক কেমন হলো আজ?
স্পষ্ট দেখতে পেলাম পশুপতির মুখে বিষণ্ণ এক ছায়া নামল, একটু যেন বিমর্ষ ভাব। অন্যদিকে চেয়ে বলল, ওই একরকম, তবে যা হয়ে গেছে তার কথা আর ভাবছি না। পিছন দিকে দেখলে নিজের বড় ক্ষতি হয় রে। যাকে আমি চলি, তুই পড়। পশুপতি বেরিয়ে গেল। প্রায় সারা রাতই পড়লাম। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠতে দেরি হয়ে গেল। কোনো রকমে স্নান সেরে দুটি মুখে দিয়ে ছুটতে ছুটতে যখন গিয়ে পৌঁছলাম, তখন পরীক্ষা শুরু হতে আর মিনিট দুয়েক। আমি বেশ খুশি হয়ে প্রশ্নপত্রটা টেনে নিলাম, কিন্তু তারপর অনেকক্ষণ আর চোখের সামনে কিছু দেখতে পেলাম না। ঠিক যেন একটা পুঞ্জীভূত ধোঁয়া, কখনো গাঢ় তো কখনো একটু তরল। না, সারা প্রশ্নপত্রে অশোকের নাম পর্যন্ত নেই। বাবর আর আকবরের তুলনার বদলে শাহজাহানের সৌন্দর্য প্রিয়তার প্রশ্ন রয়েছে। মোগল সাম্রাজ্যের পতনের কারণ নয়, মারাঠা রাজ্যের পতনের কারণ নির্ণয় করতে দেওয়া হয়েছে। শিবাজীর জীবনী কোথাও নেই, তার পরিবর্তে হায়দার আলীর উত্থানের কাহিনী। মোট কথা, পশুপতির বলা একটি প্রশ্নও আসেনি। কিছুক্ষণ পর গোটা প্রশ্নপত্রটাই আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারলাম দু চোখ জলে ভরে এসেছে। পশুপতি এমন করে আমার উপর প্রতিশোধ নিল। কিন্তু বিস্মিত হবার আমার আরো একটু বাকি ছিল। ঘন্টা বাজতে কোনো রকমে খাতাটা জমা দিয়ে বাইরে চলে এলাম। একটু দাঁড়ালাম, যদি পশুপতির সঙ্গে দেখা হয়। পশুপতিকে দেখতে পেলাম না। রাজীব এসে সামনে দাঁড়ালো। রাজীব আমাদের হেডমাস্টারের ছেলে। ব্যাপারটা শুনেছ? কি ব্যাপার? আরে, পশুপতি কাল পরীক্ষার হল থেকে বেরিয়ে রেলের তলায় মাথা দিয়েছে। কথাটা শুনে আমার সমস্ত শরীরটা কেঁপে উঠল। আমি জড়ানো কণ্ঠে বললাম, কি বললে? বাবাকে খবর পাঠানো হয়েছিল। বাবা পশুপতির পিসিকে নিয়ে আজ সকালে এসে পৌঁছেছেন। বাবার কাছে শুনলাম। কোমর থেকে একেবারে দুখণ্ড হয়ে গেছে। বলো কি, কটার সময় হয়েছে এটা? আরে, আকন্তপুর এক্সপ্রেস এখান দিয়ে 6:30 যায় না? সেই সময়। কিন্তু ও যে, না, কথাটা বলতে গিয়েও আমি যেন থেমে গেলাম। যে পশুপতি 6:30 শেষ হয়ে গিয়েছে, সে রাত 9:30 বহাল তবিয়তে আমার ঘরে গিয়ে আমাকে ইতিহাসের একগাদা প্রশ্ন বলে এসেছে। এমন আজগুবি গল্প কেউ বিশ্বাস করবে না, বরং আমাকেই মাতাল বলে সাব্যস্ত করবে। মাথা নিচু করে আস্তে আস্তে সরে এলাম। শেষ মুহূর্তে পরীক্ষার হলে যখন ঢুকেছিলাম, এতটাই উত্তেজিত ছিলাম যে পিছনের সিটে পশুপতি এসেছে কিনা আদৌ লক্ষ্য করিনি। কিন্তু একটা কথা কিছুতেই আমি বুঝে উঠতে পারলাম না, মৃত্যুর পরেও কি পরলোকগত আত্মার বিদ্বেষ, প্রতিহিংসার প্রবৃত্তি থাকে? আর তা যদি নাই বা থাকবে, তবে পশুপতি ওভাবে প্রতিশোধ নিতে কেন আবার আমার কাছে এসে দাঁড়াবে? শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এমন আরও নতুন গল্প শোনার জন্য।